2024-এর যে জুলাই আগস্ট আন্দোলন, অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, বিপ্লব, যেভাবেই আপনি বর্ণনা করেন না কেন, সেই ঘটনায় দুইটা পক্ষ আক্রান্ত হওয়ার আলোচনা অনেক দিন থেকেই চলছে। বিগত 1.5 বছর ধরে যে আলোচনাটা চলছে, ছাত্র জনতা যেমন আক্রান্ত হয়েছে, অপর পক্ষে পুলিশও আক্রান্ত হয়েছে। এবং অনেকে দাবি করেন ছাত্র জনতা যতটা না নিহত হয়েছে, তার চাইতে অনেক বেশি পুলিশ সদস্য নিহত হয়েছে এবং বাংলাদেশে 400-র বেশি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু প্রফেসর ইউনূস সরকার একটা ইনডেমনিটি দিয়েছে। সেই ইনডেমনিটিটা কি? আগস্টের 31 তারিখ পর্যন্ত, যে 5 আগস্ট শেখ হাসিনার পতন হলো, সেই 5 আগস্ট পর্যন্ত না, আগস্টের 31 তারিখ পর্যন্ত যা কিছু হয়েছে তার জন্য কোনো মামলা করা যাবে না, কোনো অভিযোগ করা যাবে না, কোনো কিছু করা যাবে না, কারো বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা বলা যাবে না। এবং পুলিশের যে হত্যাকাণ্ড, সেই ব্যাপারেও প্রফেসর ইউনূস সরকার কোনো ধরনের কোনো কথা বলেনি। পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে তারা তদন্তও করেনি, কোনো ভূমিকা তারা পালন করবে না, এটা তারা পরিষ্কার বলেই দিয়েছে। কিন্তু সরকার পরিবর্তনের পরে দৃশ্যপট যখন চেঞ্জ হয়েছে, তখন আমার মনে হয় যে বেশিরভাগ জুলাই যোদ্ধারা একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে এবং তাদের চোখে মুখে সেই আতঙ্কের ছাপটা স্পষ্ট হয়েছে। যখন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারেও তদন্ত হবে, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার হবে, এই ব্যাপার, এই মনোভাব সরকার যখন পরিষ্কার করে দিয়েছে, তখন জুলাই যোদ্ধারা অনেকেই কোনো রাগ ঢাক না করে সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়া শুরু করেছে এবং সরকারের বিরুদ্ধে তারা আবার রাজপথে নামার আলটিমেটাম দিয়েও ফেলছে। গতকালকে নাহিদ ইসলাম এই ব্যাপারে একটা কথা বলেছেন এবং জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের বিভিন্ন রকমের বক্তব্য। ওই সময়, জুলাই পরবর্তী সময়ে আগস্টের 5 তারিখের পরে বিভিন্ন শিল্প কলকারখানা পুড়িয়ে দেয়া, থানা পুড়িয়ে দেওয়ার যে রোমহর্ষক ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আবার নতুন করে আলোচনা হচ্ছে। এতে করে কি শুধুমাত্র জুলাই যোদ্ধা নাকি উপদেষ্টাদেরও কেউ কেউ ফেঁসে যেতে পারেন, যার কারণে সবার চোখে মুখে একটা ভয়ের, একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে আমরা সমাজে কোনটা চাই? আমরা কি সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এটা চাই, নাকি এক পক্ষ আইনের শাসন পাবে আর এক পক্ষ বঞ্চিত হবে সেটা চাই? বৈষম্য মুক্ত যে সমাজ গড়তে আমরা চেয়েছি, সেই সমাজ গড়তে হলে আইনের যথাযথ প্রয়োগ সবার ক্ষেত্রেই সমানভাবে হতে হবে এবং সেটা যদি হতে হয়, যারা পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশ যারা মৃত্যুবরণ করেছে, তাদেরও বিচার পাওয়ার অধিকার রয়েছে। এটা একটা বড় দাবি ছিল প্রফেসর ইউনূস সরকারের আমলে, কিন্তু সেই দাবিকে তারা কর্ণপাত করেনি, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সরকারের আমলে এসে গণেশটা উল্টে গেল। গণেশটা যখন উল্টে গেল, তখন কি বলছেন নাহিদ ইসলাম? 5 আগস্ট পরবর্তী সময়ে কোন কোন রোমহর্ষক ঘটনা ঘটেছে, আসিফ নজরুলের আগের কথা এখনকার কথার পার্থক্যে আমরা কি বুঝতে পারছি, ফরহাদ মজারদের আগের কথা এখনকার কথার পার্থক্য দেখে আমরা কি বুঝতে পারছি, আদতে আমাদের বৈষম্য বিরোধী সরকার প্রফেসর ইউনূস সরকার 1.5 বছরে আমাদেরকে কি একটা ভালো বাংলাদেশ উপহার দিতে পেরেছে, নাকি আমরা বহু বছর পিছিয়ে গেছি? চলুন একটু আলোচনা করে দেখি, বোঝার চেষ্টা করি জুলাই যোদ্ধাদের চোখে মুখে আতঙ্কের মূল কারণটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশ হত্যার বিচার হবে, তদন্ত হবে, এই ঘোষণা যখন সরকারের পক্ষ থেকে এসেছে, তখন একটা আতঙ্ক তৈরি হয়েছে। আমরা কিছুদিন আগে দেখলাম হবিগঞ্জে স্বঘোষিত জুলাই যোদ্ধা মাহাদি, তিনি বলছেন আমি সেই যে এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, থানা জ্বালিয়ে দিয়েছি। আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী আন্দোলনের এক নেতা, সম্ভবত তার নাম হাসিব, তিনি টেলিভিশন টক শোতে ওপেন বলেছিলেন, আমরা যদি পুলিশকে না মারতাম, আমরা যদি থানা জ্বালিয়ে না দিতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, তাহলে এই বিপ্লব এত দ্রুত সফল হতো না। অর্থাৎ
প্রচুর স্বীকারোক্তি, এরকম প্রচুর স্বীকারোক্তি রয়েছে। যখন এরকম স্বীকারোক্তি রয়েছে তখন নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের। এতে করে অনেকের ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 5 আগস্ট থেকে পরবর্তী সময়ে 31 আগস্ট পর্যন্ত সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য অনেক জুলাই যোদ্ধা যেমন ফেঁসে যেতে পারেন, তেমনি অনেক উপদেষ্টাও ফেঁসে যেতে পারেন, এই আলোচনা রয়েছে। গতকালকে আমরা নাহিদ ইসলামকে বলতে শুনেছি যে শুনছি পুলিশ হত্যার নাকি বিচার হবে। যদি জুলাই আন্দোলনের স্পিরিটের বাইরে যে সরকার কোনো কিছু করতে চায়, যদি এই ধরনের সিদ্ধান্ত সরকার নিতে চায় যেটা মীমাংসিত, তিনি তার ভাষায় যেটা মীমাংসিত বিষয়, অর্থাৎ প্রফেসর ইউনূস ওই যে ইন্ডেমনিটি দিয়েছেন সেটাকে তিনি বলছেন মীমাংসিত বিষয়। তিনি বলছেন যেটা মীমাংসিত বিষয় সেটা নিয়ে যদি আবার নাড়াচাড়া করতে চায় এই সরকার, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। অর্থাৎ সরকারকে একটা আলটিমেটাম তিনি দিয়ে দিচ্ছেন যে পুলিশ হত্যার বিচার করা যাবে না। তাতে করে কি হবে? তাতে করে নাহিদ ইসলামের কাছের মানুষজন অনেকেই যারা এই স্বীকারোক্তিগুলো দিয়েছেন, নাহিদ ইসলাম এই কাজ নিশ্চয়ই করেননি, কিংবা তাদের প্রথম সারির নেতারা এই কাজ করেননি, কিন্তু করেছেন তো, কেউ না কেউ তো করেছে, কেউ না কেউ করেছে। এতে করে নাহিদ ইসলামের আতঙ্কিত হওয়ার কারণটা অন্তত আমরা বুঝতে পারি না। তাহলে কি ওই যারা ইতিমধ্যেই স্বীকারোক্তি দিয়ে দিয়েছে তাদেরকে তিনি সেভ করতে চান? তিনি কি চান না যে এই দেশে আইনের যে প্রয়োগ, সেই প্রয়োগ সমভাবে হোক? তিনি সরকারকে আলটিমেটাম দিলেন যে তারা আন্দোলনে নামবেন যদি পুলিশ হত্যাকাণ্ডের বিচার হয়। 5 আগস্টের পরের যে ঘটনাগুলো, তার একটা ঘটনা আপনাদেরকে বলি শুধু। আপনারা একটু ফিরে যান নভেম্বর 1 তারিখ বিডি নিউজ 24-এর যে খবর, সেই খবরে একটু ফিরে যান। সেই খবরে আমরা কি দেখছি? প্রথম শিরোনামটা দেখুন, গাজী টায়ার কারখানা আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা, নিখোঁজ 182 ব্যক্তির তালিকা যাচাইয়ে পুলিশকে চিঠি। 182 জনকে পুড়িয়ে মারা হয়েছে গাজী টায়ারে, একটা ফ্যাক্টরিতে, শুধুমাত্র একটা ফ্যাক্টরিতে। এই ঘটনা যখন ঘটেছে তখন আরেকটা শিরোনাম দেখুন বিডি নিউজ 24-এর, তারা বলছে গাজী টায়ার্সে আগুন, প্রতিবেদনেও নিখোঁজ 182, ধামাচাপার অভিযোগ। অর্থাৎ সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই যে 182 জন শ্রমিক আগুনে পুড়ে মরল, তাদেরকে পুড়িয়ে মারা হলো, এর বিচার কি সেই শ্রমিকের পরিবারগুলো চাইবার অধিকার রাখে না? এই যে সিরাজগঞ্জের এনায়েতপুরের যে থানাতে ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা ঘটল 5 আগস্টে, থানার ভেতরে বহু পুলিশ সদস্যকে আটকে রেখে পুরো থানায় আগুন ধরিয়ে জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে মারা হলো, এবং সেখানে একজন গর্ভবতী মা ছিলেন পুলিশ সদস্য, তাকে পর্যন্ত রেহাই দেয়া হয়নি, তার গর্ভের শিশু সহ তাকে পুড়িয়ে দেয়া হয়েছে। সেই ঘটনার কি বিচার হওয়া উচিত নয়? এই ঘটনা যারা করেছে তাদের কি এই সমাজে আপনি সেফ এক্সিট দেবেন কিংবা সেফ লিভিং একটা পরিবেশ দেবেন? সেই বিতর্ক অনেক দিন থেকেই ছিল, কিন্তু নাহিদ ইসলামরা বলছেন যে এগুলো যদি সরকার করতে চায়, সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করা হবে, রাজপথে নামবে। যেটা ভালো তারা মনে করবেন সেটা তারা করবেন, কিন্তু মানবিক দিক ভাবলে কোনটা ভাবা উচিত সেটাও একটু বিনয়ের সঙ্গে বলা তাদেরকে, একটু ভেবে দেখবেন যে বিচার পাবার অধিকার যদি সবার না থাকে, বিচারহীনতার সংস্কৃতি যদি আপনিও অব্যাহত রাখতে চান, তাহলে আপনার কি অধিকার আছে কিংবা থাকে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলার? জুলাই আন্দোলনের অন্যতম পরামর্শক কিংবা পেছনের মেধা দানকারী ব্যক্তি হিসেবে পরিচিত ফরহাদ মজার, তাকে নিয়ে একটা ফটোকার্ড খুব ভাইরাল হয়েছে। সেই ফটোকার্ডে তার 2 সময়ের 2টা বক্তব্য এসেছে। সেই 2 সময়ের বক্তব্য কি? 24 আগস্ট 2024 একটা বক্তব্য দিয়েছিলেন, 14 ফেব্রুয়ারি 2026 আর একটা বক্তব্য দিয়েছেন। সেই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তিনি 24 আগস্ট 2024 বলেছিলেন, দেশকে ইউরোপ বানাতে 5 বছর লাগবে না, অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের আমলেই দেশ ইউরোপ হয়ে যাবে। আবার একই ফটোকার্ডে দেখেন যে তিনি 2026-এর 14 ফেব্রুয়ারি এসে বলছেন, ইউনূসের কারণে দেশ 50 বছর পেছনে গেছে।
অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের আমলটা কেমন আমল ছিল সেটা তিনি নিজেই এই এবছরের 14ই ফেব্রুয়ারি এসে সেটা বলে দিচ্ছেন। সেটা যখন বলে দিচ্ছেন তখন আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলের সব থেকে ধুরন্ধর এবং সব থেকে কৌশলী, নিজেকে যিনি প্রধান উপদেষ্টার পদে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছেন প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে, সেই আসিফ নজরুল তার যে সেই পপুলার মানে ভিডিও যে হায়াল্লা খালেদ যে বলছিলেন তার একটু অংশবিশেষ দেখুন। একই ভিডিওর মানে কি বলবো ফ্রেমে আপনি এখনকার তথ্যটাও দেখতে পাবেন, যেখানে দেখা যাচ্ছে যে সেই মহান মানুষটা তিনি যা আগে বলেছেন সেই মহান মানুষটার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে প্রতিজন বিচারককে বদলির জন্য তিনি 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিয়েছেন। একটু দেখে আসুন, তার বক্তব্যটা শুনে আসুন, তার আগের বক্তব্য আর বর্তমানে দুদকে তার বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে, শত শত হাজার হাজার কোটি টাকা লোপাটের যে অভিযোগ উঠেছে সেটা কি মেলে? একটু দেখে আসুন। আমার মাঝে মাঝে দুঃখ লাগে এই দেশে যারা শাসক আছে, আহারে আপনারা কি দুর্ভাগা, কত মানুষের দোয়া পেতে পারেন, কত মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। এই মানুষের দোয়া, মানুষের মুখে হাসি ফোটানো, মানুষের বুকের শান্তি, এইগুলির চেয়ে ধন সম্পদ, প্রতিপত্তি, অহমিকা এগুলি ইম্পর্টেন্ট কিভাবে? এই যে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে একটা আকাশ পাতাল ফারাক তৈরি করেছে বিগত সরকার এবং জুলাই যোদ্ধাদের কাছ থেকেও তো আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল যে তারা আমাদেরকে একটা নতুন বন্দোবস্ত দেবে, নতুন রাজনীতি দেবে, নতুন শাসন ব্যবস্থা দেবে, যেখানে আইনের শাসন যথাযথভাবে প্রতিষ্ঠিত হবে। যদি আপনি নতুন বন্দোবস্তই তৈরি করতে চান তাহলে আইনের শাসন যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজে অপরাধীকে অপরাধী বলতে হবে, নির্দোষকে নির্দোষ বলতে হবে। আপনি মানে এক পক্ষের বিচার হবে আর এক পক্ষের বিচার হবে না, আর এক পক্ষের বিচারের উদ্যোগ সরকার নিলে সেই সরকারের বিরুদ্ধে আপনি আলটিমেটাম দিবেন রাজপথে নামার কিংবা সরকারকে উচ্ছেদ করার। আপনি বলবেন যে এটা সেটেলড ইস্যু, এটা মানে সমাধান হওয়া ইস্যু, প্রফেসর ইউনূস সমাধান করে গেছেন। প্রফেসর ইউনূস সরকার কি রকম সমাধান করেছেন সেটা আসিফ নজরুলের এই বক্তব্যে যেমন প্রমাণ পেলেন, ফরহাদ মাজারের ওই 2 সময়ের 2 বক্তব্যে যেমন প্রমাণ পেলেন, তেমনি গাজী টায়ার একটা ফ্যাক্টরির কথা শুধু বললাম যেখানে 182 জন শ্রমিককে পুড়িয়ে মারা হয়েছে, তার বিচারের বও হয়নি, বিচারের বয়ের কাছেও প্রফেসর ইউনূস সরকার যায়নি। এটা কি বৈষম্যহীন বাংলাদেশ, কিংবা এটা কি নতুন বন্দোবস্ত? এই নতুন বন্দোবস্তের স্বপ্ন কি আমরা দেখেছিলাম? সেই প্রশ্নটা অনেকে করছেন। দর্শক, আপনি কি ভাবছেন? আপনার ভাবনা কি? বিএনপি সরকার এসে পুলিশ হত্যাকাণ্ডের বিচারের তদন্তের নির্দেশ দিয়েছে এবং এই হত্যাকাণ্ডের বিচার হবে বলে মনে হচ্ছে। এই ব্যাপারটাকে কেন্দ্র করে আবারও কি জল ঘোলা হতে পারে? আবারও কি মাঠে নেমে সরকার পতনের আন্দোলন হতে পারে? এবং সেটা হলে কোন পরিস্থিতির দিকে যাবে, কারা কোন পক্ষে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।